শুধু যে মারাই দোয়া করে তা কিন্তু না, পুরো দেশবাসী কিন্তু দোয়া করে যেন আমরা ভালো ক্রিকেট খেলি, বাট মায়ের দোয়ার টিমই হয়ে গেছে আসলে। ভিডিও শুরু করছি আমাদের আজকের শো ক্রিক টক এবং আমি রয়েছে আপনাদের সাথে পিয়া জান্নাতুল এবং আমাদের সাথে আজকে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সাবেক খেলোয়াড় তুষার ইমরান এবং আমাদের সাথে আছে ইন্টারন্যাশনাল কমেন্টেটর মাজহারউদ্দিন অমি। তুষার ভাই, আমরা কেমন খেলা দেখলেন গতকালকে? ইনফ্যাক্ট আমরা অন্যান্য সব খেলার আগে আমি গতকালকে যে ইউএসএ ভার্সেস পাকিস্তানের খেলাটা হলো এবং সেটা সুপার ওভার পর্যন্ত গড়ালো এবং আমি ডেফিনেটলি আমি বলবো সবার কিন্তু ফেভারিট ছিল হচ্ছে পাকিস্তান, নো আনডাউটেডলি, এবং সেখানে সুপার ওভার পর্যন্ত গড়িয়ে যে ইউএসএ যেভাবে জিতলো, হাউ ইউ আর সিইং ইট দিস? আমি আগে থেকেই বলেছিলাম যে পাকিস্তান এমনই একটা টিম যে আনপ্রেডিক্টেবল টিম, এই টিমটাকে নিয়ে কখনো আশা করা উচিত না। মানে কারণ এই টিমটা গতকালকে ম্যাচ হেরেছে, দেখবেন যদি খুব ভালো ক্রিকেট খেলে তাহলে এই টিমটা আবার ইন্ডিয়ার সাথে হারিয়ে দিয়ে তারপরে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে। সো আমার কাছে যেটা মনে হয়েছে, পাকিস্তানি মানে বোলার বলেন ব্যাটিং বলেন ডিসিপ্লিন ওয়েতে তারা কোনো কিছুই করেনি, এক্সট্রা দিয়েছে অনেক, এখানে ম্যাচটা হেরে গেছে এবং ফিল্ডিং মিস করেছে। তারপর বোলিং যখন করতে আসে শাহিন শাহ আফ্রিদিকে সেই পুরানো আমিরের যে পুরানো ঝলক সেটা কিন্তু দেখিনি আমরা গতকালকে, ল্যাকিংস ছিল। তারপরও ম্যাচটা জেতার উচিত ছিল, যেভাবে তারা কামব্যাক করেছে লাস্ট 4টে ওভার অসাধারণ। মানে তারপর থেকে লাস্ট ওভারে দুইটা বাউন্ডারিতে খাওয়াতে আমার কাছে মনে হয় ম্যাচটা অন্যদিকে ছিটকে গিয়েছে এবং ইউএসএকে ক্রেডিট দিতেই হবে, বিকজ তারা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে। যদি ম্যান টু ম্যান ভেরি করেন ডেফিনেটলি পাকিস্তান টিম স্ট্রং টিম, বাট ইউএসএ টিমটা আমার কাছে মনে হয় ফার্স্ট 6 ওভারের ভিতরে তারা একটা উইকেট মাত্র ফেলতে পেরেছে পাকিস্তানি বোলাররা, বাট পাকিস্তান টিম যখন ব্যাটিং করছিল 6 ওভারের ভিতরে তিনটা উইকেট কিন্তু হারিয়েছে। লম্বা যদি স্কোর করতে চান তাহলে উপরের সারির ব্যাটারদেরকে রান করতে হবে, আদারওয়াইজ সব টিমে কিন্তু স্ট্রাগল করছে যে এই 6 ওভারের ভিতরে কে কত রান, মানে কে কয়টা উইকেট কম ফেলতে পারে। সো এইখানে আমার কাছে মনে হয়েছে পাকিস্তান টিম হেরেছে। আমি খেলা হয়েছে ডালাসে বলা হচ্ছিল ডালাসে হচ্ছে ড্রপ এন্ড পিচ এবং সেখানে খুব একটা স্কোর করা যাবে না, তারা কিন্তু 159 পর্যন্ত কিন্তু করেছে এবং এইখানেই কিন্তু আগামীকালকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা। কি বলবেন? পিচের কথা বলছিলেন, কম্পেয়ার টু নিউ ইয়র্ক ডালাসের পিচটা একটু বেটার। 194 কিন্তু চেস করেছে ইউএসএ প্রথম ম্যাচে টুর্নামেন্ট ওপেনারে, যদিও নেপাল নেদারল্যান্ডসের ম্যাচটা লস করেছিল। বাট গতদিন যেমনটি তুষার ভাই বললেন যে আর্লি ফল অফ উইকেটসের কারণে কিন্তু পাকিস্তান কিছুটা শুরুতে পিছিয়ে যায়, বাট বাবর আজম শাদাব খানের সেই পার্টনারশিপ 159 ইন দি এন্ড ওয়াজ নট আ ব্যাড টোটাল। তাদের সেই যে বোলিং অ্যাটাক রয়েছে শেষের সাথে কম্পেয়ার করলে এগেনস্ট ইউএসএ দে শুড হ্যাভ ওয়ান দ্যাট ওয়ান, বাট ইউএসএ কিন্তু শুরু থেকেই কন্ট্রোলে। আমরা বলছি পাকিস্তান বড় দল, ইউএসএ মিনোস, বাট আলটিমেটলি প্রেশারটা কিন্তু অ্যাবজর্ব করতে পেরেছে ইউএসএ মোর দেন পাকিস্তান। তারা বড় টিম, বাট তারা কিন্তু সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারেনি। যেমনটি তুষার ভাই বলছিলেন, সুপার ওভারে আপনি মোহাম্মদ আমির হি ওয়েন্ট অন ফর 18 রানস, 3টি ওয়াইড দিয়েছেন এবং এই 3টি ওয়াইডের সাথে এক্সট্রা হয়েছে। আচ্ছা, এক্সট্রা 8 রান সুপার ওভারে, মানে হোয়াট ইজ দিস? এই জায়গাটাতেই আপনি যখন সুপার ওভারে গিয়ে 18 রান দিয়ে ফেলবেন, খুবই ডিফিকাল্ট কিন্তু এসে ওই ম্যাচটা জেতা। এবং বাট ক্রেডিট দিতে হবে ইউএসএ কে, যেভাবে তাদের নেত্রলকার লাস্ট ওভারটা বল করেছেন সুপার ওভারটা, তারও স্টোরি খুবই ইন্টারেস্টিং। আমরা ইউএসএর প্লেয়ারদের কথা বলি, তারা কিন্তু সবাই বিভিন্ন প্রফেশনের সাথে ইনভলভ। এই নেত্রাবলকার তিনি হলেন কম্পিউটার একজন ইঞ্জিনিয়ার, সো তার মতো একজন মানুষের হাত থেকে একটা ইউএস এর মতো দল প্রথমবারের মতো খেলছে, ইটস আ বিগ বুস্ট ফর ইউএসএ ক্রিকেট। অ্যাবসলুটলি। এবং তুষার ভাই, আমি যেটা অমিকেও বলছিলাম, কালকে এখানে এই মাঠেই ডালাসের মাঠেই খেলা হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। তো আপনি ওভারঅল যদি বিবেচনা করি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে অবস্থা, আমি বলবো একটা দলও যে খুব বেশি ভালো জায়গায় আছে তা না। শ্রীলঙ্কাও যেভাবে হারলো সাউথ আফ্রিকার সাথে 77 রানে অল আউট, এবং বাংলাদেশ তো এখনও হিসাবে তো বাংলাদেশের ফার্স্ট খেলা, ফ্রেন্ডলি ম্যাচের আগে জাস্ট ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে। কি বলবেন, কোন জায়গায় কার, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, কাকে আপনি এগিয়ে রাখবেন? না, 50-50 এগিয়ে রাখবো আসলে, কারোর ফরে বেশি দিব সেটা মানে অপেক্ষা করছি না আমি, বিকজ অফ দেখেন আমরাও যে ভালো ক্রিকেট খেলছি রিসেন্টলি সেটা কিন্তু না, বাট শ্রীলঙ্কাকে যে ভালো ক্রিকেট খেলে লাস্ট ম্যাচটা খেলেছে সেটা বলছি না। আপনি যদি কম্পেয়ার করেন ব্যাটার বলার, তাহলে আমার কাছে মনে হয় যে না, শ্রীলঙ্কান বোলিংটা একটু বেশি স্ট্রং। আমরা হয়তোবা শরীফুল তাসকিনকে দুইজনকে যদি পেতাম তাহলে হয়তোবা বোলিং লাইন আপটা বেশি ভালো হতো আমাদের, বাট এখন কালকে পরে ডিপেন্ড করতেছে আসলে। শরীফুল তো খেলবে না, তাসকিন খেলবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। আমরা ব্যাটাররা স্ট্রাগল করে যাচ্ছি, যে কোনো উইকেটে টি20 ফরম্যাটে আমরা উপরের সারির ব্যাটাররা স্ট্রাগল করে যাচ্ছি, উপর থেকে কিন্তু কোনো বড় রান আসছে না। জাস্ট যদি একটু টিম প্ল্যানিং করেন, ধরেন প্ল্যানের পর অনেক কিছু, টি20 আসলে অল অ্যাবাউট প্ল্যান যদি না করে খেলতে নামে তাহলে কিন্তু বিপদে পড়বে। লাইক আমরা ফার্স্ট 6 ওভারটা
প্রত্যেকটা টিমের যদি ব্যাটিং অ্যানালাইসিস করেন তাহলে মানে প্রত্যেকটা টিমই কিন্তু 6 ওভার স্ট্রাগল করছে, আমাদের ব্যাটাররাও এখানে স্ট্রাগল করছে। 6 ওভারটা যদি মেনটেন করে খেলি, বেশি রানের দরকার নেই, জাস্ট উইকেটটা যদি কম যায় তাহলে আমার কাছে মনে হয় যে না আমরা বড় রান সংগ্রহ করতে পারবো, আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমি যদি ইন্ডিয়ার খেলাতে আসি, রোহিত শর্মা প্রথম 6 ওভারে কিন্তু যেরকম স্ট্রাগল তিনি করছিলেন, একেবারে কানের উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে তার বল চলে যাচ্ছিল, কয়েকবার ব্যথাও পেয়েছেন, তারপরেও দেখেন সে কিন্তু মানে উইকেট থেকে কিন্তু সে কিন্তু রান বের করে নিয়েছে এবং টিমকে খুব ইজিলি তারা জিতিয়ে নিয়েছে, যতই স্ট্রাগল করুক না কেন। এই অ্যাডাপ্টেবিলিটি আপনার কি মনে হয় আমাদের এখানে পাওয়ার প্লেতে আমাদের প্লেয়ারের এখন এই অ্যাডাপ্ট করার সেই স্ট্রেংথটা আছে? কনফিডেন্স ওয়াইজ নাই, টু বি ভেরি অনেস্ট, কারণ আপনি ব্যাটসম্যান হিসেবে যখন রান করবেন না তখন আপনার সেই কনফিডেন্সটা থাকবে না। আমি বলবো না যে তাদের অ্যাবিলিটি নাই, কিন্তু এই মুহূর্তে তাদের দরকার যে আপনি বললেন যে অ্যাডাপ্টেবিলিটিটা, যখন একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন নিজেকে একটু সংযত করতে হয়, যে একটু অ্যাডজাস্টমেন্ট করে তারপরে গিয়ে আপনি আপনার শটগুলো খেলবেন। এক্ষেত্রে আমাদের মনে হয় যে T20 খেলা স্টিল, বাট আমার মনে হয় প্রথম 6 ওভারে আমরা যে উইকেটগুলো হারাচ্ছি আমরা যদি ওটাকে একটু চেক দিতে পারি, শুরুর দিকে ব্যাটাররা যদি একটু নিজেদেরকে চেক দিতে পারে, আমি যে বলবো না যে গো অ্যান্ড গেট আ ফ্লাইং স্টার্ট, প্রথম 6 ওভারে যদি অ্যাটলিস্ট 40 রানস থাকে, একটি উইকেট পরে, দেন আমাদের ওই প্ল্যাটফর্মটা থাকে কিন্তু পরবর্তীতে ক্যাশ ইন করার। আমাদের এই এরিয়াটা কনসার্নের জায়গা। অ্যাট দ্য সেম টাইম শ্রীলঙ্কারও কিন্তু সেম সিচুয়েশন, তাদেরও কিন্তু টপ অর্ডার ফেল করছে, এবং কম্পেয়ার টু শ্রীলঙ্কা আমাদের ব্যাটিং অর্ডারে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে একটু বেশি ভরসার জায়গায় রয়েছে কম্পেয়ার টু শ্রীলঙ্কা। তাদের ম্যাথিউস রয়েছে, তারপর সানাকা রয়েছে, বাট তাদের সেই যে বেস্ট ক্রিকেটটা তারা কিন্তু এখনও খেলেনি। সেদিক থেকে বাংলাদেশ যদি ভালো ব্যাট করে, বোলিং অবভিয়াসলি ওদের বেটার, এই জায়গাটাতেই আমাদের চ্যালেঞ্জ হবে। আমাদের বোলিং ওদের বোলিং হয়তো 19-20 হবে, বাট ব্যাটিং ওয়াইজ যদি যে দল ভালো করবে সে দলই ম্যাচ জিতবে, এবং আই এক্সপেক্ট দ্য বাংলাদেশি ব্যাটার স্পেশালি দ্য ওপেনার্স উইথ কাম আপ উইথ আ পজিটিভ মাইন্ডসেট, এবং যা হয়েছে ভুলে যাক, আমরা ইউএসের সাথে সিরিজ হেরেছি, আমরা ইন্ডিয়ার সাথে হেরেছি, বাট এখন নতুন করে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ প্লেয়ারদের ক্ষেত্রে মানসিকভাবে তারা কিন্তু খুব পিছিয়ে। হ্যাঁ, মানসিকভাবে পিছিয়ে। ইনফ্যাক্ট সাকিবের আমি একটা কমেন্ট দেখলাম, সাকিব আল হাসানের মায়ের দোয়ার টিম এই যে সাকিব আল হাসানকে দেখেছি তিনি বরাবরই একটু হিউমারাস, মজা করতে পছন্দ করেন, কিন্তু আলটিমেটলি এই বুস্ট আপের জায়গাটা, কনফিডেন্সের জায়গাটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এসে আপনার কি মনে হয় এখন ঠিকঠাক জায়গায় কি আছে নাকি ওখানেও নাই? শুধু যে মারাই দোয়া করে তা কিন্তু না, পুরো দেশবাসী কিন্তু দোয়া করে যে আমরা ভালো ক্রিকেট খেলি, বাট আনফরচুনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। আমার কথা হচ্ছে যে না আমরা ম্যাচ হারি, বাট যে এক্সপেকটেশন আমাদের সবারই এক্সপেকটেশন যে না আমরা ভালো ক্রিকেট খেলে ম্যাচ হারলে কোনো কিন্তু মানে কমপ্লেন থাকে না। লাইক T20 ফরম্যাটের খেলা হচ্ছে, আমরা 170 রান করা শিখি না, প্রতি ম্যাচে 170 করে হারি, ডাজেন্ট ম্যাটার, বাট এই ভালো ক্রিকেট খেলাটা শিখতে হবে। একদিন ভালো ক্রিকেট খেললাম, আরও 10টা ম্যাচ ভালো ক্রিকেট খেললাম না, তখন কিন্তু সবাই আসলে প্রশ্ন তোলে, তখনই চলে যায় যে না এদের মায়ের দোয়ার টিমই হয়ে গেছে আসলে। বাট আমার কাছে মনে হচ্ছে না, ক্রিকেটাররা ওখানে গিয়েছে ভালো খেলার জন্য, এবং আমরাও চাই যে ভালো খেলুক, হচ্ছে না সামহাউ, বাট সময় লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে ইনফ্যাক্ট আগামীকালকে তো প্রথম ম্যাচ শুরু হচ্ছে, তো আমরা সেখানে একটা আশা রাখতেই পারি। লেটস সি হোয়াট হ্যাপেন। আর আমি আপনার কাছে আসতে চাই, সবাই এই কন্ডিশনে সবাই বলছে যে পেসারদের কিন্তু অনেক সবাই গুরুত্ব দিচ্ছে, তো সেই দিক দিয়ে আমাদের দলে কি এনাফ পেসার রয়েছে, বা আমরা কিভাবে তাদের ইউজ করতে পারি কালকে বলে আপনি ধারণা করছেন? যেমনটি তুষার ভাই বলছিলেন, শরীফুলের ইনজুরিটা একটা বিগ কনসার্ন এখন আমাদের, কারণ তিনি ভালো রিদমে ছিলেন। সো সেক্ষেত্রে শরীফুল না থাকলে আমাদের ব্যাকআপ সিমার হিসেবে তানজিম সাকিব রয়েছেন। সো তাকে কতটুকু কনফিডেন্স পাচ্ছে টিম ম্যানেজমেন্ট, এটা একটা দেখার ব্যাপার রয়েছে। এক্ষেত্রে মুস্তাফিজ আছে আমাদের ভরসার জায়গা, তাসকিনও কিন্তু ইনজুরি থেকে ব্যাক করছেন, তো তারও রিদমে ফেরার একটা ব্যাপার থাকবে। এটা আমাদের একটা কনসার্নের জায়গা হলেও আমাদের ফিজ যে ফর্মে ছিলেন আইপিএলে, সেটা আমাদেরকে কিছুটা হলেও আশা জাগাবে। এখন পেস যেরকম দেখছি আমরা পিচে, একটু স্লো মিডিয়াম সিমাররাও কিন্তু খুবই এফেক্টিভ হবে এই ধরনের উইকেটে। সো এই জায়গাটাতে আমাদের একটু ল্যাকিংস রয়েছে কম্পেয়ার টু শ্রীলঙ্কা। তাদের ম্যাথিউস রয়েছে, সানাকা রয়েছে, সেই স্লো মিডিয়াম পেসটা দিয়ে হয়তো কাভার আপ করে দিবে। আমাদের স্পিনটা আবার একটু স্ট্রেংথের জায়গা, সাকিব আল হাসান রয়েছেন, মাহিদি নতুন বলে ভালো বল করছেন, আর যদি রিশাদকে ইনক্লুড করা হয় তাহলে একটা ভ্যারাইটি থাকে কিন্তু বোলিং ইউনিট, একজন লেগ স্পিনার, একজন অফ স্পিনার, একজন লেফট আর্ম স্পিনার, তাসকিন একজন এক্সপ্রেস ফাস্ট বোলার, এবং মুস্তাফিজ একজন কাটার স্পেশালিস্ট। সো এদিক থেকে ভ্যারাইটি রয়েছে, বাট অন দ্যাট গিভেন ডে আমরা কেমন বোলিং করি সেটার উপর খুবই ডিপেন্ড করবে। আমরা বলি যে আমাদের ব্যাটিং থেকে বোলিংটা বেটার, বাট আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে প্রেশারটা অ্যাবজর্ব করার ব্যাপার থাকে। মোহাম্মদ আমিরের মতো প্লেয়ার লাস্ট
ওভারে যদি সুপার ওভারে যদি 18 রান দিতে পারে, সো প্রেশার ক্যান ইট ইউ আপ অ্যাট দি এন্ড। সো এদিক থেকে আমরা প্রেশারটা কতটুকু নিতে পারবো সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। শ্রীলঙ্কার সাথে আমাদের একটা রাইভেলরিও কিন্তু আছে, অনেক লম্বা রাইভেলরি, অনেক পুরনো রাইভেলরি, নাগিন ডান্স কথা যদি বলি, টাইম আউটের কথা যদি বলি। সো এই ব্যাপারগুলো কিন্তু মাঠে প্লেয়ারদের মধ্যে একটা এক্সট্রা জেদ হিসাবে কাজ করে। সো অন দ্যাট গিভেন ডে বাংলাদেশ যদি ওই এজটা নিতে পারে ওভার শ্রীলঙ্কা, যেহেতু তারা প্রথম ম্যাচ খুব বাজেভাবে হেরেছে, সো মোরালি সেই জায়গা থেকে যদি বাংলাদেশ একটু ক্যাশ ইন করতে পারে, আই থিঙ্ক এ গুড স্টার্ট ক্যান গিভ বাংলাদেশ আ বিগ বুস্ট ইন দ্য কামিং ডেজ। একটু আগে অমিত যেটা বললো যে রাইভালরি একটা ব্যাপার রয়েছে শ্রীলঙ্কার সাথে, বাট তারপরেও যদি বলা হয় যে কালকে যদি টসে জেতা কি কতখানি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হতে পারে কোন টিমের জন্য, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এবং কোন টিম কি নিতে পারে টসে জিতে নেওয়া উচিত হবে বলে আপনি ভাবছেন? আসলে টসটা মনে হচ্ছে ভাইটাল। আমরা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচটা বাদ দিয়ে যদি দেখি তাহলে প্রত্যেকটা টিমই কিন্তু টসটা জেতার পরে ফিল্ডিংই চুজ করছে। লাইক শ্রীলঙ্কা যদি ওদিন যদি ফিল্ডিং নিত তাহলে সিনারিওটা অন্যরকম হতে পারতো। ওরা চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে, না আমরা এই উইকেটের ভিতরে ভালো ব্যাটিং করতে পারলে আমাদের যে বলারগুলো আছে সেই বলারগুলো হয়তো বা গুড এনাফ হতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটা রেজাল্টটা অন্যরকম দেখেছি। টসটা ভাইটাল, টসে যেই জিতুক না কেন, গতকালকেও কিন্তু ম্যাচে আপনি পাকিস্তান ইউএস এর ম্যাচে টস জেতার পরে কিন্তু তারা ফিল্ডিং নিয়েছে। সো টসটা জিতলে হয়তো বা ফিল্ডিংটাই নেওয়া উচিত আমার কাছে। এবং কত রানের মধ্যে আপনার মনে হয় যে শ্রীলঙ্কাকে যদি আটকানো যায়, বা কত রান পর্যন্ত গেলে ম্যাচটা বাংলাদেশের জন্য একটু ইজি হবে না? যদি বাংলাদেশ ফার্স্টে ব্যাট করে, আমাদের তো ব্যাটিংটা কনসার্নের একটা জায়গা রয়েছে, একটা পার স্কোরের দিকে কিন্তু যেতে হবে। আপনি 120, 30, 40 করে কিন্তু টি-20 ম্যাচে জেতার সেই কনফিডেন্সটা পাবেন না। ইউ নিড সামথিং অন দ্য বোর্ড ফর দ্য বোলার্স টু বোল অন। যেমনটি তুষার ভাই বলছিলেন, আমাদের 170 করার কিন্তু সেই হ্যাবিটটা নাই। সো এই ধরনের পিচে যেখানে বল উড ডু সামথিং, সেখানে কিন্তু 170 যদি করতে পারে বাংলাদেশ, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। বাট 170 করলে তখন একটা ফাইটের আশা করতে পারি। বাট আমরা লো স্কোরিং এনকাউন্টার দেখেছি, কালকে 159 করেও কিন্তু খেলাটা টাই হয়েছে, সুপার ওভারে গিয়েছে। সো অন দ্যাট গিভেন ডে বলা যাচ্ছে না কি, বাট আমাদের স্ট্রেংথের জায়গাটা যেহেতু বোলিংয়ে রয়েছে, ব্যাটিংয়ে আমরা কিছুটা কনসার্নের জায়গা রয়েছে। টস উইল ডেফিনেটলি প্লে এ বিগ রোল, এবং বাংলাদেশ যদি টস জিতে, আই উড লাভ টু সি দেম বোল ফার্স্ট। একটা সার্টেন একটা স্কোরে তাদেরকে আটকে রেখে তারপর গিয়ে চেস করাটা একটু ডিফিকাল্ট হবে, ইজি হবে, কারণ পিচটা একটু বেটার হবে অ্যাজ দ্য গেম প্রোগ্রেসেস। সো এদিক থেকে তুষার ভাই যেমন বললেন, টসটা খুবই ইম্পর্টেন্ট হবে, প্লেইং কম্বিনেশনটাও আমাদের খুব ইম্পর্টেন্ট হবে। আমরা কি আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করব কিনা, আমাদের প্লেইং 11-এ আমরা কোনো টিঙ্কারিং করব কিনা, বা আমরা গতানুগতিক যে প্লেইং 11টা ভাবছি সেখান থেকে আমরা কোনো চেঞ্জেস আনবো কিনা, স্পেশালি ইন দ্য টপ অর্ডার এবং ওপেনিং স্লটে। এদিক থেকে আমার টপ অর্ডার নিয়ে বলতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই টপ অর্ডার নিয়ে। টপ অর্ডার না, আমরা ওপেনিং স্লট নিয়ে কথা বলি। ওপেনিং আপনি কি ভাবছেন, কারা শুরু করতে পারে? এখন যেমন সিচুয়েশন রয়েছে, লিটন দাস এক্সপেক্টেড টু ওপেন, তিনি উইকেট কিপিং অপশনে রয়েছেন, এবং তার সাথে কে ওপেন করবেন এটা একটা কোয়েশ্চেন। কিন্তু এখন সৌম্য সরকার, তানজিদ তামিম এবং লিটন দাস কেউই কিন্তু ভালো রিদমে নাই। সো আপনি ওই দিক থেকে চিন্তা করলে তানজিদ তামিম হয়তো লাস্ট ইন্ডিয়া ম্যাচে একটা স্টার্ট পেয়েছিল, সো লিটন, তানজিদ তামিম উড মাইট ওপেন দ্য ইনিংস। বাট আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে একটু যদি আউট অফ দ্য বক্স চিন্তা করি, তাহলে নাজমুল হোসেন শান্ত ক্যান ওপেন দ্য ইনিংস। তিনি নাম্বার 3-তে খেলে নর্মালি, তাকে যদি ওপেন করান, নাম্বার 3-তে যদি তাহিদ হৃদয়কে নেন, মাহমুদুল্লাহ ইজ ইন আ ভেরি গুড টাচ। সো তাকে যদি আরেকটু উপরের দিকে 4-এ আনা যায়, তিনি যত বেশি বল খেলবেন বাংলাদেশের রান করার পসিবিলিটি বেশি থাকবে। দেন ইট কামস সাকিব আল হাসান, তারপরে রয়েছেন জাকের আলী অনিক, তারপরে রিশাদ ক্যান ব্যাট অ্যাজ ওয়েল। সো এই জায়গাটা থেকে আমাদের ব্যাটিংয়ে কিছু, আমরা নাম্বার 6 পর্যন্ত যদি আমাদের ব্যাটাররা ব্যাট করতে পারে, আপনি নাম্বার 7 দিয়ে কিন্তু এক্সপেক্ট করবেন না যে একটা ম্যাচের নাম্বার 7 গিয়ে আপনাকে ম্যাচ ঘুরে দিবে। হ্যাঁ, ওই ফায়ার পাওয়ারটা ল্যাটার পার্টে থাকে, বাট আমাদের যে টপ অর্ডার যেহেতু ইস্যু হচ্ছে, ওই জায়গাটা ভ্যাকিউমটা ফিল আপ করাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং তুষার ভাই, আপনি কি বলবেন যে আমরা টপ অর্ডার নিয়ে কথা বলছিলাম, আমরা যদি প্রথমে ওপেনিং থেকে আসি, আপনি তো অনেকের নাম বলেন, বাট আপনি আলটিমেটলি ওপেনিংয়ে কাকে আসলে আপনি মনে করেন যে বাংলাদেশ টিমের জন্য বেটার হবে? আমি চাচ্ছি, আমি আউট অফ দ্য বক্স বলি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত। ওকে, তুষার ভাই আপনি কি বলবেন? তানজিব তামিম এবং সৌম্য সরকার। মেবি লিটন, যদি লিটন খেলে তাহলে এর আগের দিনও আমরা দেখেছি লিটনকে দিয়ে পিছনে ব্যাটিং করানোর একটা ইয়ে ছিল, কনসার্ন ছিল যে না তারা পিছনের দিকে হয়তো বা লিটনকে ব্যাটিং করাতে পারে, বিকজ আমরা 6-7-এ গিয়েও কিন্তু কোনো ব্যাটার খুঁজে পাচ্ছি না। আর লিটন যেহেতু ওপেনিং একটু স্ট্রাগল করছে, আমার কাছে মনে হচ্ছে লিটনকে যদি একটু পিছনে খেলাতে পারে, হ্যাঁ পাওয়ার হিটিংও করতে পারবে লিটন, সেই ক্ষেত্রে কিপিংটাও পাবে লিটনের কাছ থেকে। তারপর শান্ত, তারপর তাহিদ হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, দেন যদি লিটন আসে তাহলে। আর বোলিংয়ের কথা না বললে না, যেহেতু শরীফুল নাই, মুস্তাফিজ, তাসকিন যদি খেলে, সাকিব আছে,
আর হু এলস, এখানে আমাদের একটা সিমার কিন্তু শর্ট তুষার ভাই, একটা আমাদের সিমার শর্ট একটা আছে সিমার এইখানে। shot আছে। হ্যাঁ, এইখানে আমাদের স্পিনার নিয়ে দেখতে হবে, লাইক মাহাদি আছে এবং রিশাদ আছে। Right. সো আমাদের কিন্তু এক্সট্রা সিমারও নাই, একজন ইনজুর্ড হয়ে গেলে আরো প্রবলেমে পড়বো, যেহেতু ব্যাকআপ প্লেয়ার ওখানে আছে তারপরেও কিন্তু সে এখন মূল স্কোয়াডে মনে হয় ঢুকে নাই। তুষার ভাই, আমার একটা ছিল আপনার সাথে, এই যে প্লেইং 11 আমি রিয়াদের কথা কেন বললাম উপরে, কারণ রিয়াদ যে সিচুয়েশনে নামতেছে 5-6, তখন বাংলাদেশ অলরেডি আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার। তো রিয়াদ যে ভালো নকে আছে, এখন তিনি একটা প্রেসারে গিয়ে তো গিয়েই সাথে সাথে চার্জ করতে পারবেন না, ইনফর্ম ব্যাটার থাকা সত্ত্বেও। সো তাকে এই প্রেসার থেকে রিলিজ করার জন্য যদি তাকে একটু উপরের দিকে চিন্তা করা হয়, এটা কি মানে ভুল হবে কিনা? আলটিমেটলি সে তো কিন্তু উপরেই উঠে আসছে বিকজ অফ আমাদের ওপেনার বলেন, টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, কেউই কিন্তু সার্ভাইভ করতে পারছে না উইকেটের ভিতরে। সেই ক্ষেত্রে কিন্তু রিয়াদকে আমরা লম্বা টাইম দিয়ে খেলতে দেখছি। আদারওয়াইজ তখন একটা প্রেশার নিয়ে খেলছে না তুষার ভাই, যেটা অমি ঠিক বলার চেষ্টা করছিল, যে তাকে যদি উপরে যদি খেলানো হয় তাহলে কিন্তু সেই প্রেশারটা ফিল করতো না। ওই জায়গাটা আবার কে ব্যাটিং করবে? রিয়াদের জায়গাটা, রিয়াদ যে পজিশনে ব্যাটিং করে আমার কাছে মনে হচ্ছে সুইটেবল প্লেস। হয়তো বা 5 থেকে 6টা ওভার, মোর দ্যান 8 ওভার যদি সে ফেস করতে পারে তাহলে আমার কাছে মনে হয় টি-20 গুড ক্রিকেটের জন্য ভালো। আদারওয়াইজ ওকে যদি আরো উপরে দেওয়া হয় তাহলে একটু বেশি আর্লি তাকে পাঠানো হচ্ছে। বাট একটা প্ল্যান থাকে, একটা রোল থাকে, একজন ব্যাটসম্যানের একটা রোল থাকে, প্ল্যান অনুযায়ী যদি এক্সিকিউশন না করতে পারে তাহলে এন্ড অফ দ্য ডে আসলে ফেল করে ব্যাটসম্যানরা। অ্যাবসলিউটলি। এবং আমি আবার ব্যাক টু বাংলাদেশ টিমের কথা আবার বলছি, যে যদি একটা স্ট্র্যাটেজি আপনার মনে হয় যে এই স্ট্র্যাটেজি নিয়ে যদি এগোয় বাংলাদেশ, তাহলে তাদের জন্য এই ম্যাচটা চিন্তা করা, উইন করাটা সহজ হবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কি বলবেন, কি সাজেস্ট করবেন বা কি দেখতে চান? পাওয়ার প্লেতে উইকেট হারানো যাবে না, ফার্স্ট অফ অল উইথ দ্য ব্যাট। আপনি শুরুতেই আমরা ম্যাচ হেরে যাচ্ছি কারণ আমরা পাওয়ার প্লেতে 2-3টা করে উইকেট হারিয়ে যাচ্ছি। আপনি যদি একটা ভালো টোটাল দাঁড় করাতে চান, পাওয়ার প্লেতে অ্যাটলিস্ট আপনাকে 40-45 রান করতে হবে উইথাউট লুজিং আ উইকেট, অর মেবি ইউ ক্যান লুজ 1 উইকেট। সেই ক্ষেত্রে আমরা যখন 3টা উইকেট হারিয়ে ফেলি, তারপর গিয়ে মিডল ওভার্সে গিয়ে কিন্তু তখন ব্যাটসম্যানরা নর্মালি মিল্ক ইন করে, একটা প্ল্যাটফর্ম বেস সেট আপ করে। মডার্ন ডে ক্রিকেটে এখন হয়েছে কি, আপনি পাওয়ার প্লের পর নেক্সট 7-15 ওভার্সে কিন্তু চার্জ করছে। তো এই ক্ষেত্রে যেখানে 200-220 এখন মডার্ন ডে ক্রিকেটের একটা পার স্কোর হয়ে গিয়েছে, যে ফার্স্টে ব্যাটিং করলে আমরা এখনও কিন্তু 170-র দিকেই ঝুঁকছি। তো আমাদের যতদিন না আমরা পাওয়ার প্লেতে এরকম উইকেট লুজ করবো, একদিন হতে পারে 2-3টা উইকেট অ্যাক্সিডেন্টলি পড়তে পারে, বাট আপনি কনসিস্টেন্ট বেসিসে যদি একটা স্টার্ট দিতে পারেন, ল্যাটার পার্ট অফ দ্য ইনিংস, শেষ 4 ওভার 5 ওভারে যদি সেই প্ল্যাটফর্মটা থাকে যে লেট লঞ্চ করার জন্য, রিয়াদ যে টাচে রয়েছেন, জাকের আলী ক্যান অলসো হিট, রিশাদও কিন্তু ভালো খেলতে পারে। সো এদিক থেকে আমাদের পাওয়ার প্লেতে যদি আমরা উইকেট না হারাই, তাহলে বোলারদের জন্য কিছু একটা থাকবে বোর্ডে, তখন বোলাররা একটু সাহস পাবে। আপনি 120-30 ডিফেন্ড করতে গেলে বোলাররা অলরেডি কিন্তু ডিমোরালাইজ হয়ে যায় যে আমাদের তো রানই কম, আমরা কিভাবে ডিফেন্ড করব। সেটাই, ওয়েল রানি কম, ডিফেন্ড করবো কীভাবে, আমি অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন। ইনফ্যাক্ট আমরা আজকে কিছুক্ষণ পর আমাদের যে ম্যাচ হবে সেটা নিয়ে একটু কথা বলি, যে কানাডা এবং আয়ারল্যান্ড, যে এই টিমটা নিয়ে আইরিশদের কথা যদি বলি বা কানাডা যদি কথা বলি, তো সবাই আমি আপনার কাছে জানতে চাই, হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম দিস বোথ টিম? না, এক্সপেকটেশন থাকবে তো, কানাডা ভালো ক্রিকেট খেলছে, বাট আয়ারল্যান্ড কিন্তু মানে অসাধারণ ক্রিকেট খেলে আসছে, অনেক দিন ধরেই খেলছে। আমার কাছে মনে হয় যে না, আয়ারল্যান্ড একটু এগিয়ে থাকবে, আয়ারল্যান্ডের চান্সটা বেশি থাকবে এই ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন যেই উইকেটে খেলা হচ্ছে, যে পিচে খেলা হচ্ছে, সব কিছু মিলিয়ে কার জন্য ফেভার থাকবে বা কাদের স্ট্রেংথ কীরকম? পিচটাই একটা মিস্ট্রি। ইউএস এর পার্টটা বলতেছি, ওয়েস্ট ইন্ডিজের পার্টে কিন্তু আবার উইকেট কিছুটা বেটার, এবং বাংলাদেশের কন্ডিশনের সাথে কম্পেয়ার করে অনেকে, বাংলাদেশি প্লেয়াররা বলে যে বাংলাদেশের মতোই কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজে। ইউএস এর পার্টে বোলারদের জন্য অনেক কিছু থাকে, টস ভাইটাল হয়ে যায়, এবং কানাডা কিন্তু 194 করেছিল ফার্স্ট ম্যাচে, যদিও তারা হেরেছে। সো তাদের কিন্তু সেই অ্যাবিলিটিটা রয়েছে। সো এই দলগুলো কিন্তু সারপ্রাইজ করতে পারবে, যে কোনো বড় দলকে আমরা দেখেছি ইউএসএ পাকিস্তানকে হারাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু একটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই এক্সপেক্ট করবে। আমরা এখানে একদম শিওর শট বলতে পারবো না যে এই টিমটাই আজকে জিততে যাচ্ছে, যদিও বড় দল ছোট দল আমরা বলি। এখন কিন্তু টুর্নামেন্টটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে আফটার ইউএসএ বিট পাকিস্তান। আমি এক্সপেক্ট করব আরও এরকম কিছু দল, বড় 2-3টা দলকে হারাবে এবং টুর্নামেন্টটা আরও ভাইব্রেন্ট হবে। দিস ইজ দ্য মোটো অফ দিস ওয়ার্ল্ড কাপ, টু বি ভেরি অনেস্ট। 20টি দেশের পার্টিসিপেশনে ট্রু বিশ্বকাপ হচ্ছে। প্রতিবার আমরা দেখি 10টা-11টা টিম পার্টিসিপেট করে। ক্রিকেট প্লেইং নেশন আছেই খুবই অল্প, বাট আপনি যদি এটাকে এক্সপ্যান্ড করতে চান, দ্য রিজন বিহাইন্ড ইউএসএ হোস্টিং দিস টুর্নামেন্ট ইজ অলসো টু এক্সপ্যান্ড দ্য ক্রিকেট গ্লোবালি। ইউএসএর মতো দল যখন জিতছে, নিজেদের দেশে ভালো খেলছে, তারা কিন্তু আরও উদ্বুদ্ধ হবে ফিউচারে। তেমনি উগান্ডা বলি, পাপুয়া নিউগিনি বলি, তাদের দেশ একটা দেশকে হারিয়ে দিলে তাদের দেশে কি সিচুয়েশন হবে, তারা দেন স্টার্টেড টু থিঙ্কিং যে ক্রিকেটও একটা গেম, আমরা এটা পপুলারিটি পাচ্ছি, আমরা ওয়ার্ল্ড স্টেজে
যে হারাচ্ছি। সো ইটস আ ম্যাসিভ থিং ফর দিস টিমস। ওয়েল মাজরুদ্দিন, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুষার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ওয়েল ভিউয়ার্স, আগামীকালকে তো দেখা হবেই আপনাদের সাথে আবারও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে, এবং কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে কানাডা এবং আয়ারল্যান্ডের ম্যাচ। দুই ক্যাপ্টেনের প্রোফাইল নিয়ে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। লেটস হ্যাভ আ লুক। কানাডার ক্যাপ্টেন শাদ বিন জাফর 37 বছর বয়সী এই অলরাউন্ডার এই পর্যন্ত 39টি ম্যাচ খেলেছেন এবং করেছেন মাত্র 272 রান, যে স্ট্রাইক রেট 133.99, অলমোস্ট 134। এইদিকে যদি আমি আয়ারল্যান্ডের ক্যাপ্টেনের কথায় আসি, পল রবার্ট স্টার্লিং 33 বছর বয়সী এই অলরাউন্ডার, তিনি খেলেছেন 143টি ম্যাচ, রান করেছেন 3591 রান, স্ট্রাইক রেট 135.20 রেটে। দর্শক, আগামীকালকে আপনাদের সাথে আবারও দেখা হবে, তখন আমরা থাকছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে। বাট এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে কানাডা এবং আয়ারল্যান্ডের ম্যাচ। দেখি কোন দল জেতে। আমি পিয়া জান্নাতুল বিদায় নিচ্ছি ক্রিকটক থেকে।